অসুস্থ শ্বশুর আমাকে তার স্ত্রী করতে চান। আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার শ্বশুর প্রভাতবাবু বললেন, শাশুড়ি মারা যাওয়ার পর শ্বশুর এত একা হয়ে পড়লেন যে রোজ আমাকে ফোন করতেন। ব্যাংকিং সমস্যায় একদিন তার বাড়িতে গেলাম। শ্বশুর অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে, আমি তার পাশে বসে হাত ধরে থাকতে থাকতে হঠাৎ তিনি বললেন, তোমার ছেলেবেলার ছবি দেখেছি, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু সময় ঠিক ছিল না। এখন আমার ছেলে তোমাকে সুখী করতে পারেনি। আমি চাই তুমি আমার স্ত্রী হও, ছেলের সাথে ডিভোর্স করে আমাকে বিয়ে করো। শাশুড়ি মারা যাওয়ার পর শ্বশুর একেবারে একা হয়ে পড়েছিলেন। আমাদের বাড়ি আলাদা, কিন্তু আমি প্রায়ই শ্বশুর বাড়ি যাই, তার খোঁজখবর নিই। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, বিছানায় শুয়ে আছেন। আমি সেদিন তার ব্যাংকিং কাজ করতে গিয়েছিলাম। কাজ শেষে আমি তার পাশে বসে হাত ধরেছিলাম। ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন। আমি ভাবলাম হয়তো কিছু জল বা ওষুধ চাইবেন। কিন্তু তিনি যা বললেন তা শুনে আমি বিশ্বাস করতে পারলাম না। শ্বশুরবাবু, আমি আঁতকে উঠলাম। আপনি কি বলছেন? এগুলো কি রকম কথা? আমি সত্যি বলছি বৌমা। প্রভাতবাবু আমার হাত আরও শক্ত করে ধরলেন। আমি তোমাকে দেখেছিলাম তোমার বাবার বাড়িতে, যখন তুমি ছোট ছিলে। আমি মুগ্ধ হয়েছিলাম তোমার সৌন্দর্যে। কিন্তু তখন আমার বিয়ে হয়ে গেছে, তোমার বয়সও কম ছিল। এখন তিনি একটু থামলেন। এখন আমরা দুজনই মুক্ত। আমরা মুক্ত নই শ্বশুরবাবু। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। আমি আপনার ছেলের বউ। আপনি আমার শ্বশুর। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম আমেলিয়া চক্রবর্তী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত চক্রবর্তী, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, অনুপম আর মালিনী। অনুপম 18 বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী 10 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পারিবারিক জীবন খুব সাধারণভাবেই চলছিল। সুদীপ্ত একটি কর্পোরেট কোম্পানিতে উচ্চপদে চাকরি করে, আমি গৃহিণী। ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো। পরিবারে শান্তি আর স্বাচ্ছন্দ্য ছিল। যতদিন শাশুড়ি বেঁচে ছিলেন সবকিছু ঠিকঠাক ছিল। শ্বশুর প্রভাতবাবু ছিলেন একজন চুপচাপ মানুষ, বিরক্ত করতেন না কাউকে। কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পর থেকে শ্বশুরের আচরণ বদলাতে শুরু করেছিল। প্রথমে মনে হয়েছিল যে তিনি শোকে আছেন, বুকে হারানোর দুঃখে ভেঙে পড়েছেন। কিন্তু দিন যত যেতে লাগল, আমি বুঝতে পারছিলাম যে তার আচরণে কিছু ভিন্নতা আসছে। তিনি আমাকে প্রায় ফোন করতেন, আমার খোঁজখবর নিতেন। আমি ভাবতাম, বেচারা একা মানুষ, খুব কষ্টে আছেন। আমি তার সঙ্গে কথা বলতাম, কখনো সখনো তার বাড়িতে গিয়ে খাবার বানিয়ে দিতাম। সেদিন সকালে আমি রান্না করে কাপড় ধুচ্ছিলাম, হঠাৎ ফোন বাজল। দেখি শ্বশুরবাবুর ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো শ্বশুরবাবু, কেমন আছেন? আমি জিজ্ঞেস করলাম। বাবা, আমি খুব অসুস্থ। ডাক্তার এসেছিলেন, বলেছেন ব্যাংকে গিয়ে কিছু কাগজপত্র জমা দিতে হবে। তুমি কি একটু এসে আমাকে সাহায্য করবে? তিনি দুর্বল গলায় বললেন। অবশ্যই। আমি সকালের কাজগুলো শেষ করে চলে আসছি, আমি বললাম। আমি সব কাজ সেরে শ্বশুরবাড়ি চলে গেলাম। দরজায় নক করতেই শ্বশুরবাবু ভেতর থেকে বললেন, দরজা খোলা আছে, ঢুকে এসো। আমি ঘরে ঢুকে দেখি শ্বশুরবাবু বিছানায় শুয়ে আছেন। তার চেহারা ফ্যাকাশে, চোখ বসে গেছে। আমি দেখেই ঘাবড়ে গেলাম। শ্বশুরবাবু, আপনি এত অসুস্থ? আমাকে আগে বলেননি কেন? সুদীপ্তকে বলেছেন? না মা, তোমার স্বামীকে এখন চিন্তা করতে চাই না। সে ব্যস্ত আছে কাজে। ব্যাংকের কাগজপত্রগুলো ড্রয়ারে আছে। নিয়ে এসো, আমি বলে দিচ্ছি কি করতে হবে, তিনি বললেন। আমি ড্রয়ার থেকে কাগজপত্র নিয়ে এলাম। তিনি আমাকে ব্যাংকের ফর্মগুলো দেখিয়ে দিলেন, বললেন কোথায় কি লিখতে হবে। আমি সব পূরণ করে নিলাম। এগুলো ব্যাংকে জমা দিতে হবে। আর একটা কাজ আছে, শ্বশুরবাবু বললেন। আমার সেই আলমারিটা থেকে একটা লাল ফাইল আনবে। উপরের তাকে আছে কি? আমি আলমারি খুলে লাল ফাইলটি নিয়ে আসলাম। তিনি আমাকে ফাইল খুলতে বললেন। ফাইলে কিছু পুরনো ছবি ছিল। আমি অবাক হয়ে দেখলাম সেগুলো আমার ছেলেবেলার ছবি। তার মধ্যে আমার স্কুলের ছবি, বাড়ির ছবি, পারিবারিক অনুষ্ঠানের ছবি।
এগুলো কোথায় পেলেন শ্বশুরবাবু? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তিনি একটু হাসলেন। তোমার বাবার সাথে আমার পুরনো বন্ধুত্ব ছিল। আমরা একসাথে কলেজে পড়তাম। যখন তোমার বাবার সাথে দেখা করতে যেতাম তখন তোমাকে দেখেছি। তুমি খুব ছোট ছিলে, তখন তুমি আমাকে চিনতে না। কিন্তু আমি তোমাকে চিনতাম গে। আমি একটু অস্বস্তি বোধ করলাম। আপনি আমার বাবাকে চিনতেন? তিনি তো কখনো আপনার কথা বলেননি গি। হ্যাঁ, আমরা পরে দূরে সরে গিয়েছিলাম। জীবনের পথ আলাদা হয়ে গিয়েছিল। আমি বিদেশে চলে গিয়েছিলাম। ফিরে এসে নিজের ব্যবসা শুরু করলাম। তোমার বাবার সাথে আর যোগাযোগ রাখিনি। কিন্তু তোমাকে মনে রেখেছিলাম গে। এসব কথা শুনে আমার গা ছমছম করতে লাগল। শ্বশুরবাবু কেন এসব বলছেন? কি উদ্দেশ্য তার? আমি ফাইলটি বন্ধ করে রাখতে চাইলাম। ব্যাংকের কাজটা আমি এখনই সেরে আসি শ্বশুরবাবু। আমি উঠে দাঁড়াতে চাইলাম। বসো বৌমা। শ্বশুরবাবু আমার হাত ধরলেন। আমি তোমাকে কিছু বলতে চাই। আমি অগত্যা বসলাম। শ্বশুরবাবু আমার দিকে তাকিয়ে বললেন, জানো বৌমা, আমি তোমাকে বহুদিন ধরে চিনি। তোমার বাবার বাড়িতে যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি ছিলে ক্লাস 8-এ। আমি তখন বছর 40-এর যুবক। তোমাকে দেখে আমার মন আলোড়িত হয়েছিল। কিন্তু তখন আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী আছে, ছেলে আছে। আমি ভেবেছিলাম এটা অসম্ভব। আমি অবাক হয়ে শুনছিলাম। এসব কি বলছেন শ্বশুরবাবু? আমি কিছু বলার আগেই তিনি আবার বলতে শুরু করলেন। তারপর বছর কেটে গেল। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। কিন্তু একদিন আমার ছেলে বলল সে বিয়ে করবে। আমি জিজ্ঞেস করলাম, কাকে? সে যখন তোমার নাম বলল আমি চমকে উঠলাম। আমি ভাবলাম, এটা কি করে সম্ভব? এত বছর পর তুমি আমার জীবনে ফিরে এলে। আমি ভাবলাম, এটা নিয়তিগু। শ্বশুরবাবু, আপনি এসব কি বলছেন? আমি কাপা গলায় বললাম। শোনো বৌমা, আমি জানি সুদীপ্ত তোমাকে সুখী করতে পারেনি। সে তোমাকে সময় দেয় না, তোমার যত্ন নেয় না। তুমি একা একা ঘর সামলাও, ছেলে মেয়ে সামলাও। আমি সব দেখেছি। আমি মনে মনে ভেবেছি, তুমি আমার হলে আমি তোমাকে আরও ভালোবাসা দিতাম, আরও যত্ন করতাম গু। শ্বশুরবাবু, আপনি আমার শ্বশুর, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আমাদের 2টি সন্তান আছে। আপনি এসব কি বলছেন? আমি ঘাবড়ে গিয়ে বললাম। আমি সত্যি বলছি বৌমা। প্রভাতবাবু আমার হাত আরও শক্ত করে ধরলেন। আমি তোমাকে দেখেছিলাম তোমার বাবার বাড়িতে যখন তুমি ছোট ছিলে। আমি মুগ্ধ হয়েছিলাম তোমার সৌন্দর্যে। কিন্তু তখন আমার বিয়ে হয়ে গেছে, তোমার বয়সও কম ছিল। এখন তিনি একটু থামলেন। এখন আমরা দুজনই মুক্ত। আমরা মুক্ত নই শ্বশুরবাবু। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। আমি আপনার ছেলের বউ। আপনি আমার শ্বশুর। আমি আর সেখানে থাকতে পারলাম না। আমি উঠে দাঁড়ালাম। আমি ব্যাংকে যাচ্ছি, কাগজপত্র জমা দিয়ে আসি বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। রাস্তায় নেমে আমি বুকের ভেতর ধুকপুক শব্দ শুনতে পেলাম। আমার মাথা ঘুরছিল। এ কি হল? শ্বশুরবাবু এসব কি বলছেন? তিনি পাগল হয়ে গেছেন নাকি? নাকি অসুস্থতার কারণে এসব অসংলগ্ন কথা বলছেন? আমি ব্যাংকে গিয়ে সব কাগজপত্র জমা দিলাম। কিন্তু মন ঠিক করতে পারছিলাম না। বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। কিন্তু কোথায় যাব? আমি গাড়িতে বসে ভাবছিলাম। হঠাৎ ফোন বাজল। সুদীপ্তের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো সুদীপ্ত। তুমি কোথায় আছো আমেলিয়া? আমি বাড়িতে ফোন করেছিলাম, কেউ ধরছে না, সুদীপ্ত বলল। আমি তোমার বাবার বাড়িতে এসেছিলাম। তিনি ব্যাংকের কিছু কাগজপত্র জমা দিতে বলেছিলেন, আমি ব্যাংক থেকে ফিরছি। আমি বললাম। বাবা অসুস্থ? ডাক্তারকে দেখিয়েছ? হ্যাঁ, তিনি বললেন ডাক্তার এসেছিলেন। চেহারা দেখে মনে হচ্ছে খুব অসুস্থ। আমি বললাম। শ্বশুরবাবুর কথাগুলো বলার সাহস পেলাম না। আমি আসছি। তুমি একটু তার কাছে থাকবে? আমি অফিস থেকে বেরোচ্ছি, সুদীপ্ত বলল। আমার মন চাইছিল না ফিরে যেতে। কিন্তু শ্বশুরবাবু সত্যিই অসুস্থ, তাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, আমি যাচ্ছি বলে ফোন রাখলাম। আমি আবার শ্বশুরবাড়ি ফিরে গেলাম। এবার দরজায় নক করে দাঁড়িয়ে রইলাম। শ্বশুরবাবু ভেতর থেকে সাড়া দিলেন, কে? আমি আমেলিয়া। আমি বললাম। এসো, দরজা খোলা আছে, তিনি বললেন। আমি ঘরে ঢুকে দেখি তিনি বিছানায় বসে আছেন, একটু সুস্থ লাগছে দেখতে। আমি একটু দূরে দাঁড়ালাম।
সুদীপ্ত আসছে। ফোন করেছিল, আমি বললাম। ও, শ্বশুরবাবু বললেন। আমি মনে করি না তার আসার দরকার ছিল। তুমি তো আছো। আমি চুপ করে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। আমেলিয়া, আমি যা বলেছিলাম তা নিয়ে রাগ করেছ? শ্বশুরবাবু জিজ্ঞেস করলেন। রাগ নয় শ্বশুরবাবু। আমি বিস্মিত হয়েছি। এসব কথা আপনার মুখে শুনতে আশা করিনি। আপনি আমার শ্বশুর, আমি আপনাকে পিতার মতো শ্রদ্ধা করি। কি শ্রদ্ধা? শুধু শ্রদ্ধা? ভালোবাসা নয়, তিনি বললেন। সে ভালোবাসা আপনার প্রতি সম্মান ও শ্রদ্ধা থেকে আসে শ্বশুরবাবু। আপনি আমার শ্বশুর, আমার স্বামীর বাবা গো। কিন্তু আমি চাই তুমি আমাকে অন্য চোখে দেখো, তিনি বললেন। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমার সাথে থাকো গো। আমি আপনার ছেলের স্ত্রী শ্বশুরবাবু। আমাদের 2টো বাচ্চা আছে। আপনি এসব কি বলছেন? আপনি কি অসুস্থতার কারণে এসব বলছেন? আমি বললাম। না, আমি অনেক দিন ধরে এসব ভাবছি। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি একা হয়ে গেছি। তোমাকে দেখলেই আমার খুব ভালো লাগে। তুমি আমার সঙ্গে থাকলে আমি সুখী হব গো। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তুমি সুন্দর, আমেলিয়া। তোমাকে দেখলে আমার মন ভরে যায়। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তিনি বললেন। শ্বশুরবাবু, এসব কি বলছেন আপনি? আমি আপনার বৌমা, আপনার ছেলের স্ত্রী। আমি অবাক হয়ে বললাম। আমি আর কি বলতে যাব, এমন সময় দরজার কড়া নাড়ার শব্দ হল। সুদীপ্ত এসে গেছে। আমি দ্রুত দরজা খুলতে গেলাম। সুদীপ্ত ঘরে ঢুকে বাবার দিকে তাকাল। বাবা, কেমন আছেন? আমেলিয়া বলল, আপনি অসুস্থও? হ্যাঁ, একটু অসুস্থ বোধ করছিলাম। তোমার বউ আমাকে সাহায্য করল, ব্যাংকের কাগজপত্র জমা দিয়ে এলো, শ্বশুরবাবু বললেন। আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। এই লোকটি কি সেই একই মানুষ যিনি কিছুক্ষণ আগে আমাকে তার স্ত্রী হওয়ার প্রস্তাব দিচ্ছিলেন? কি অদ্ভুত। চলো আমরা বাড়ি যাই, আমি সুদীপ্তকে বললাম। শ্বশুরবাবুকে বিশ্রাম নিতে দাও। আমরা বাড়ি ফিরে এলাম। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। শ্বশুরবাবুর কথাগুলো ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। তিনি বলেছিলেন, আমাকে দেখেছিলেন যখন আমি ক্লাস 8-এ পড়তাম। সেটা কি সত্যি? তিনি কি সত্যিই আমার বাবাকে চিনতেন? নাকি এসব তার বানানো গল্প? পরের দিন সকাল।